খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 11 তারিখ সোমবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 15টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। এসি লোকাল উদ্বোধন করে দমদমে নামতে সুকান্তকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। জামালপুর ডাকঘরে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, সিআইডির হাতে গ্রেফতার পোস্টমাস্টার। পুলিশকে এত মারা হবে যে মমতার আঁচলে গিয়ে লুকোতে হয়, বললেন বিজেপি নেতা অশোক দিন্দা। ছাগল চুরি করতে এসে হাতে নাতে পাকড়াও যুবক, চুরির কারণ জেনে মেজাজ হারালো জনতা। ভুয়ো তদন্ত সংস্থা খুলে প্রতারণা, দিল্লিতে গ্রেফতার বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। আদিবাসী যুবককে বেঁধে রেখে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা। পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে অন্তরঙ্গ ছবি পাঠাতো গৃহবধূ, অপমানে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী ছেলে। বন্ধুর প্রাণ বাঁচাতে নিজের জীবন দিয়ে দিল কিশোর, নদীতে ডুবে মৃত্যু ডোমকলের তরুণের। বালিগঞ্জের অভিজাত আবাসনের জানলা দিয়ে পড়ে আইনজীবীর মৃত্যু, খুন নাকি দুর্ঘটনা? নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ, বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের 7টি এফআইআর। দিদির হাতে রাখিও পড়ে, তারপরই কলেজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। মর্মান্তিক, ওড়িশায় কুকুরের কামড়ে প্রাণ হারালেন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট। নাবালিকাকে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক ও বিয়ে করার অভিযোগ, গ্রেফতার পরিযায়ী শ্রমিক। বেঁচে থাকতে যে মূল্য দেয়নি সে লাশের পাশে না কাঁদে, ফেসবুক স্ট্যাটাস দিয়ে আত্মঘাতী হাওড়ার যুবক। ওড়িশা থেকে ফেরার পথে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে পরিচয়, তারপর যে এই হাল হবে ভাবতেও পারেননি ভবানীপুরের বাসিন্দা। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য, আর আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি। প্রতিদিন চেষ্টা করি সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা ছোট্ট ক্লিকই আমাদের আগামী দিন গড়ার উৎস। এবারে দেখুন বিস্তারিত খবর। পূর্ব বর্ধমানের জামালপুর উপডাকঘরে আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সুর। রবিবার বিকেলে সিআইডি তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে যায়। সোমবার তাকে আদালতে পেশ করা হবে বলে সিআইডি সূত্রে জানা গেছে। এই প্রতারণার শিকার হয়েছে জামালপুরের হটতলা এলাকার পাল পরিবার। তাদের অভিযোগ, 2021 সালে পরিবারের 5 জন সদস্য মিলে ফিক্সড ডিপোজিট স্কিমে মোট 12,20,000 টাকা জমা করেছিলেন। তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সুর তাদের কাছ থেকে টাকা নিয়ে অ্যাকাউন্ট বই ও সিল স্ট্যাম্প দিয়েছিলেন। ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার আগেই পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাদের টাকার প্রয়োজন হয়। তারা যখন টাকা তুলতে উপডাকঘরে যান তখন জানতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন। তাদের জমা করা টাকার কোনো হিসাব ডাকঘরে ছিল না। এরপর ন্যায় বিচারের জন্য পাল পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেয়। দীর্ঘ তদন্তের পর সিআইডি রবিবার বিদ্যুৎ সুরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এই গ্রেফতারের পর পাল পরিবার স্বস্তি প্রকাশ করে বলেছে, আদালত ও সিআইডির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এই ঘটনা সরকারি পরিষেবা এবং আমানতকারীদের নিরাপত্তার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবার নবান্ন অভিযানে আহত একাধিক আন্দোলনকারী ও পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে বিক্ষোভ চরমে পৌঁছলে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। শনিবারের ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যেই 7টি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দাও। তার বিরুদ্ধে হুমকি দেওয়া এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে। ঘটনার দিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুলিশকেও মারা হবে। ভারতীয় জনতা পার্টির ওপর মহল থেকে নির্দেশ দিলে পুলিশকে এমন মার মারব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে গিয়ে লুকোতে হবে। বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার কারণ হিসাবে বলা হয়েছে, পুলিশকে উদ্দেশ্য প্রণোদিত করে প্ররোচনা দেওয়া থেকে শুরু করে হুমকি দেওয়া হয়েছে, সেই সঙ্গে পুলিশকে আঘাত করা হয়েছে। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেনের উদ্বোধন হওয়ার দিনই দমদম স্টেশনে তৈরি হলো চরম রাজনৈতিক উত্তেজনা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে তৃণমূল সমর্থকদের বিক্ষোভ, জয় বাংলা স্লোগান এবং দুই দলের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি, সব মিলিয়ে পরিস্থিতি মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রসঙ্গত, এদিন শিয়ালদহ স্টেশন থেকে নতুন এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উদ্বোধনী ট্রেনটি শিয়ালদহ থেকে দমদমে পৌঁছানোর পর মন্ত্রীরা বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। ঠিক সেই সময় আইএনটিটিউসির একদল সদস্য হঠাৎ স্লোগান দিতে শুরু করেন, জয় বাংলা। তাদের দাবি,
বিজেপি বাংলা বিরোধী এবং বাংলায় এই দলের কোনো জায়গা নেই। এমনকি ট্রেনের নাম ফলকে বাংলা বানানে ভুল। এই সময় একজন পাশ থেকে বলেন, এই দেখুন বানানটাও ভুল লিখেছে, শীততাপ না করে শীততাপ করে দিয়েছে। এই নিয়েও শুরু হয়ে যায় কটাক্ষ। এরপরই বিক্ষোভ দ্রুত তীব্র হয়ে ওঠে। দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে সক্রিয় হতে হয়। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, বিক্ষোভকারীরা তৃণমূলের পতাকা নিয়ে এসেছিল এবং শ্রমিক সেজে হাজির হয়েছিল। তিনি জানান, পুরো ঘটনার ভিডিও রেলমন্ত্রীকে পাঠানো হবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছিল বীরভূমের নলহাটির 2 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের তদন্তে প্রশ্নের মুখেও পড়েন তিনি। এবার আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে থানা খুলে প্রতারণার অভিযোগ। বিভিন্ন মামলার তদন্ত করার নামে টাকা তুলতেন, ওয়েবসাইট খুলে চলতো অনুদান নেওয়া। এবার উত্তরপ্রদেশের নয়ডা থেকে বিভাস অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কেবল বিভাসই নয়, তার ছেলে সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বিভাসের ধারায় তল্লাশি চালিয়ে মিলেছে আন্তর্জাতিক প্রচুর ভুয়ো স্বীকৃতি আইডি কার্ড। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিভাসের থানায় নিজেরাই মামলা রুজু করতেন তারা। এরপর তদন্তের নামে অভিযুক্তদের ডেকে নিজেরাই টাকা তুলতেন। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল এই বিভাসের। সিবিআই ইডি তল্লাশি চালায় তার বাড়ি ও অফিসে। বীরভূমে তার বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছর এপ্রিল মাসে বীরভূমের নলহাটিতে বিভাসের বাড়ি এবং আশ্রমেও তল্লাশি চালান সিবিআই এর তদন্তকারীরা। সেখান থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত হয়। প্রাসদোপম তার আশ্রমের নেপথ্যেও একাধিক দুর্নীতির টাকা রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা সে সময় অভিযোগ তোলেন। আদিবাসী যুবককে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ আদিবাসীদের। জানা গিয়েছে, শনিবার দুর্গাপুরে আদিবাসী দিবস অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিতে গিয়েছিলেন ওই জনগোষ্ঠীর মানুষজন। রাতে দুর্গাপুর থেকে ফেরার সময়ে দুবরাজপুর থানার জয়দেব মোড়ে গাড়ি থেকে নামেন রাম মুর্মু। সেখান থেকে তিনি একজনের মোটর বাইকে চেপে পদুমা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, গ্রামে ঢোকার মুখে তেঁতুলতলা মোড়ের রাম মুর্মুকে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে কোনো ক্রমে গাড়ি ছেড়ে পালিয়ে যান রাম মুর্মু। তবে পদুমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন রাম মুর্মু। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ভুক্তরা। এই অবরোধে সামিল ছিলেন ডিসম আদিবাসী গাঁওতার দুবরাজপুর শাখার সম্পাদক সুকুমার সরেন। তার দাবি, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর এই দাবি নিয়ে দুবরাজপুর পদুমা রাস্তা অবরোধ করেন আদিবাসীরা। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ গড়াই বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আমি বা আমার লোকই এই কাজ করেনি। 2 সন্তানের মা প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েই ক্ষান্ত হয়নি। পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে অন্তরঙ্গ ছবি পাঠাতো স্বামীর কাছে। রাগে অভিমানে মহিলার শ্রাদ্ধ করল স্বামী ও তার 2 ছেলে। এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। এ নিয়ে প্রবল হইচই এলাকায়। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিণ খাওয়া সংলগ্ন এলাকার। শান্তি রায় নামের ওই গৃহবধূর 2 ছেলে। দীর্ঘ 16 বছর আগে বিয়ে হয় প্রদীপ রায় নামের এক যুবকের সঙ্গে। এরপর 2 সন্তানকে রেখে পরকীয়া সম্পর্কের জেরে অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। এ নিয়ে হইচই হয় এলাকায়। এরকম হয়তো অনেক শোনা যায়, কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। প্রদীপ রায়ের দাবি, অন্য যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে সংসার পেতেছে শান্তি, কিন্তু সেই পুরুষের সঙ্গে অন্তরঙ্গ ছবি পাঠাতে থাকে স্বামীর কাছে। 2 সন্তানকে নিয়ে কোনো ক্রমে সংসার চালিয়ে যাচ্ছেন প্রদীপ, কিন্তু ওই সব ছবির ধাক্কা আর নিতে পারছিলেন না। পরিবারের সম্মানহানি হচ্ছিল। ঠিক করেন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করবে। শেষ পর্যন্ত সেটাই করলেন প্রদীপ। যুবক ও এলাকাবাসীদের দাবি, সমাজে পরকীয়া সম্পর্কের জেরে পালিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এইসব ঘটনা যাতে আর না ঘটে, যার কারণে যুবকের এই জীবিত স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান। মুর্শিদাবাদের ডোমকলে বন্ধুদের বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ডোমকল পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনা এলাকার শিয়ালমারি নদীতে। মৃত কিশোরের নাম মারুফ মিয়া, তার বয়স 13 বছর। এই ঘটনায় তার অন্য এক বন্ধুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রবিবার দুপুরে 4 বন্ধু শিয়ালমারি নদীতে গোসল করতে নেমেছিল। বন্ধুদের মধ্যে মারুফই একমাত্র সাঁতার জানত। তাদের মধ্যে 2 জন যখন গভীর জলে হাবুডুবু খাচ্ছিল, তখন মারুফ তাদের বাঁচাতে এগিয়ে যায়। সে 2 জনকে নিরাপদে নিয়ে আসতে পারলেও 3য় জনকে উদ্ধার করতে গিয়ে নিজেই স্রোতের টানে তলিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আরেক বন্ধু রামিজ শেখকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে মারুফকে আর বাঁচানো যায়নি। দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদী থেকে মারুফের নিথর দেহ উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল থানার পুলিশ। ছেলের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন মারুফের মা নিরূপা বিবি। স্থানীয়দের দাবি, এটি নামেই নদী, আসলে বৃষ্টির জলে পুষ্ট। একই নদীতে এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। মালব্লকের রানীচিরা চা বাগানের বালাবাড়ি রেলগেট এলাকায় ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। গত কয়েক মাসে মালব্লকের বিভিন্ন জায়গা থেকে ছাগল চুরির ঘটনা বাড়ছে। কখনো নেশার সামগ্রী কেনার জন্য, আবার কখনো বিক্রির উদ্দেশ্যে ছাগল চুরি হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনার শিকার হন স্থানীয় বাসিন্দা প্রেমচাঁদ ধানোয়ার। তিনি জানান, রাতে ছাগলের চিৎকার শুনে উঠে দেখেন ছাগলের ঘরে এক যুবক দাঁড়িয়ে এবং বড় ছাগলটি নেই। পরে যুবককে ধরে রেখে স্থানীয়রা খোঁজ শুরু করলে চা বাগানের একটি নালায় মৃত অবস্থায় পাওয়া যায় ছাগলটিকে। চাপ দেওয়ার পর যুবক স্বীকার করে সেই ছাগলটি সে চুরি করেছিল। এরপর উত্তেজিত স্থানীয়রা ওই যুবককে ধরে তার চুল কেটে দিয়ে মারধর করে এবং পরে মালবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, যুবকের বাড়ি রানীচিরা ডিভিশনে। স্থানীয় মহিলা জাহাদা খাতুন জানান, আমারও দুটো ছাগল দুদিন আগে চুরি হয়েছে, এখনো তাদের খোঁজ মেলেনি। পুলিশ যেন দোষীদের কঠোর শাস্তি দেয়, ও যেন জেল থেকে বের না হতে পারে। এই ঘটনার জেরে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বারবার ছাগল চুরির ঘটনা তাদের গরিব জীবনে বড় ক্ষতি ডেকে আনছে। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের এক অভিজাত আবাসনে চাঞ্চল্যকর ঘটনা। 4 তলার ফ্ল্যাট থেকে পড়ে মৃত্যু হলো এক আইনজীবীর। মৃত ব্যক্তি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন। স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কৌস্তভ দাস, বয়স 52 বছর। শনিবার রাতের দিকে তিনি ফ্ল্যাটের স্লাইডিং জানালার ধারে বসেছিলেন। পরিবারের দাবি, কিছুদিন ধরে জানলার মেরামতির কাজ চলছিল, যার ফলে গ্রিল খুলে রাখা হয়েছিল। ঘটনার সময় তিনি জানলার পাশে বসেছিলেন। সম্ভবত মাথা ঘুরে যায় এবং মুহূর্তের মধ্যে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। অন্য বাসিন্দারা হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে যান নিচে। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কৌস্তভ বাবুকে। দ্রুত তাকে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরও তাকে বাঁচাতে যাননি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা, তবে ঘটনায় অন্য কোনো কারণ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। শনিবার নবান্ন অভিযান ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে শুরু হয়েছিল পুলিশ। তাতেই 5 পুলিশকর্মী আহত হয়েছিলেন বলে জানা গিয়েছিল। এবার বেশ কয়েকজন বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। কলকাতা পুলিশ সূত্রে খবর, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল, কৌস্তভ বাগচি সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশকে মারধর হুমকির অভিযোগে এই এফআইআর রুজু হয়েছে নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায়। পুলিশকে হুমকি দেওয়া ও কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানার অভিযোগে বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে শোনা গিয়েছিল আগেই। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরও কয়েকজন বিজেপি নেতার নামও। নবান্ন অভিযানকে কেন্দ্র করে প্রথম থেকেই তৎপর ছিল পুলিশ। মিছিল রুখতে রাস্তায় বসানো হয়েছিল ব্যারিকেড, মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। মিছিল শুরু হতেই বাধা দেওয়া শুরু করে পুলিশ। তবে মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছতেই পরিস্থিতির আরও অবনতি হয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে আন্দোলনকারীরা। এরপরেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে আরজিকরের নির্যাতিতার মাও আহত হন বলে অভিযোগ। পরবর্তীতে পুলিশ দাবি করে অভিযান চলাকালীন আহত হয়েছেন 5 জন পুলিশকর্মীও। আহত 5 পুলিশকর্মীর মধ্যে রয়েছেন এএসআই জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল এবং একজন হোমগার্ড। এই 3 জনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যেই জওহরলাল নেহেরু রোডে পুলিশের উপর হামলার একটি ভিডিও প্রকাশ করেছে লালবাজার। ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে। হাওড়ার সাকরাইলে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। শনিবার কলেজের পুলে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ছাত্রের নাম কপিল কুমার। পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, কপিল হিমাচল প্রদেশের বাসিন্দা। 1.5 মাস আগে এই কলেজে ভর্তি হয়। 6 মাসের মেরিন সংক্রান্ত কোর্সে তিনি ভর্তি হন। কলেজ হোস্টেলে থাকতেন। সকালে ক্লাস পড়ছিলেন কপিল কুমার। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। খবর পেয়ে আজ হিমাচল প্রদেশ থেকে প্লেনে করে চলে আসেন পরিবারের লোকেরা। কান্নায় ভেঙে পড়েন বোন মনিকা। তিনি বলেন, রাখের দিন ভাইকে হারালাম। অভিযোগ করেন যে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সহযোগিতা করছে না।
ভাইয়ের মাথায় আঘাত রয়েছে, এটা নিছক দুর্ঘটনা নয়। কলেজ কর্তৃপক্ষের ওপর ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। কলেজের প্রশাসনিক দায়িত্বে থাকা আধিকারিক অনিন্দিতা চক্রবর্তী বলেন, তারা সব রকম সহযোগিতা করছেন। পুলে কাউকে না জানিয়ে চলে গিয়েছেন কপিল। তদন্তের জন্য সিসিটিভি সহ সমস্ত তথ্য পুলিশকে দেওয়া হয়েছে। পরিবারের প্রতি তাদের সমবেদনা রয়েছে। মর্মান্তিক ঘটনা, ওড়িশায় কুকুরের কামড়ে মৃত্যু হলো জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট যোগেন্দ্র ছত্রিয়ার। তাছাড়াও মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তিরও। দুজনেরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর। জানা গিয়েছে, ওড়িশার বোলাঙ্গীর জেলার বাসিন্দা যোগেন্দ্র 23শে জুলাই বেশ কয়েকজনের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন যোগেন্দ্র। সেই সময় একটি কুকুর ওই অ্যাথলিট সহ 6 জনকে কামড়ায়। আহতদের দ্রুত বোলাঙ্গীর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বুরলাতে স্থানান্তরিত করা হয় তাদের। আক্রান্তদের মধ্যে প্যারা অ্যাথলিট যোগেন্দ্র ছত্রিয়া বয়স 33 বছর এবং ঋষিকেশ রানা বয়স 48 বছর শনিবার 9 জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি 4 জন সুস্থ হয়ে উঠেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। গত মাসে উত্তরপ্রদেশের রাজ্য স্তরের এক কবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কির মৃত্যু হয়েছিল কুকুর ছানার কামড়ে। তাকে উদ্ধার করলেও কামড় খেতে হয় রাজ্য স্তরের কবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কিকে। ছোট্ট ছানার কামড়কে খুব একটা গুরুত্ব দেননি তিনি, এমনকি জলাতঙ্ক প্রতিরোধে কোনো টিকাও নেননি। কিন্তু কে জানতো এর জন্য প্রাণ হারাতে হবে তাকে। হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি তাকে। এবার প্রাণ হারালেন ওড়িশার প্যারা অ্যাথলিট। উল্লেখ্য, 2024 সালে 37 লক্ষেরও বেশি কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 54 জনের মৃত্যু হয়েছে জলাতঙ্কের কারণে। পরিযায়ী শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর সে প্রেমিককে বিয়েও করে নাবালিকা। তবে পরিবারের দাবি, ছেলেটি ফুঁস নিয়ে মেয়েটিকে নিয়ে যায়, এরপর শারীরিক সম্পর্ক তৈরি করে। এই ঘটনায় নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গ্রেফতার করে যুবককে। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানা এলাকায়। সেখানেই থাকেন ওই যুবক, তবে পেশায় তিনি পরিযায়ী শ্রমিক। কয়েক মাস আগে উত্তর 24 পরগনার অশোকনগর থানা এলাকার এক নাবালিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। জানা গিয়েছে, গত 10 দিন আগে ওই নাবালিকাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে ওই যুবক। বিষয়টি নাবালিকার বাবা মা জানতে পারলে তারা স্বরূপনগর থানায় নাবালিকাকে বিয়ে এবং নাবালিকার সঙ্গে সহবাসের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। পক্সো আইন রুজু করে ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। এদিকে স্বরূপনগর থেকেই একের পর এক বাংলাদেশি গ্রেফতার হয়েছে। কখনো ভুয়ো নথি দেখিয়ে ঢোকার চেষ্টা করে, কখনো বা রাতের অন্ধকারে লুকিয়ে। তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিএসএফ এর হাতে ধরা পড়ে কেউ কেউ, আর কেউ কেউ গ্রেফতার হয় পুলিশের হাতে। শিবপুরের গোলাম হোসেন সর্দার লেনে বছর 21-এর রাজাধানীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় শুক্রবার বিকেলে। মৃত্যুর আগে ফেসবুকে তিনি লেখেন, আমি বেঁচে থাকতে যে মূল্য দিতে পারল না, সে যেন আমার লাশের পাশে না কাঁদে। পরিবারের অভিযোগ, বছর 16 এক কিশোরীর সঙ্গে 1.5 বছরের প্রেমের সম্পর্কে ছিলেন রাজা। ওই কিশোরীর আরও এক প্রেমিক ছিল এবং প্রেমের নামে রাজাকে নানাভাবে ব্ল্যাকমেল করত। পরিবারের দাবি, শুক্রবার বিকেলে কিশোরী ফোনে ডেকে নেয় রাজাকে। দেখা করে সন্ধ্যা 6টার পর বাড়ি ফেরেন তিনি। বাড়িতে ঠাকুমা ও বোন ছিলেন। বোনকে ঘর থেকে বের করে ও ঠাকুমাকে বাইরে পাঠিয়ে নিজের ঘরে গলায় ফাঁস দেন রাজা। মৃত্যুর আগে তিনি আরও একটি ফেসবুক স্ট্যাটাস দেন, আমি হারিয়ে যেতে চাই সাদা কাপড়ের ভাঁজে। আমি বেঁচে থাকতে যে মূল্য দিতে পারল না, সে যেন আমার লাশের পাশে না কাঁদে। রবিবার ব্ল্যাকমেলের অভিযোগে রাজার পরিবার ও প্রতিবেশীরা কিশোরীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। তবে বাড়ি তালাবন্ধ ছিল এবং স্থানীয়দের দাবি, যুবকের মৃত্যুর পর কিশোরী ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজার দিদি জবা হাজরা জানান, কিশোরীর একাধিক প্রেমিক ছিল এবং নেশার অভ্যাসও ছিল। তার ভাই ছাড়াও অন্য এক যুবকের সঙ্গে কিশোরীর সম্পর্ক ছিল, যা থেকে রাজাকে মানসিকভাবে চাপে ফেলা হতো। পরিবারের অভিযোগ, কিশোরী তার ভাইকে ব্ল্যাকমেল করে আত্মহত্যায় প্ররোচিত করেছে। শিবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে। ওড়িশা থেকে ফেরার পথে পরিচয়, নিজেকে ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে জমিয়েছিল আলাপচারিতা। তারপরই এটিএম কার্ড হাতিয়ে লোন নিয়ে টাকা আত্মসাৎ। এমনই গুরুতর অভিযোগ। অভিজিৎ সাহা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ, বাড়ি শ্যামপুকুরে। তবে এই প্রথম নয়, এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশ এলাকায় 2টি ও রাজ্য পুলিশ এলাকায় 2টি অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ভবানীপুরে এক বাসিন্দার সঙ্গে ফিরছিল অভিজিৎ। আলাপ গাঢ় হওয়ার বেশ কিছুদিন পর ভবানীপুরের ওই বাসিন্দার থেকে ব্যাংক ডিটেলস, এটিএম কার্ড নম্বর নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীকালে অনলাইনে 55,000 টাকার লোন নেওয়া হয়। বোঝা মাত্রই ভবানীপুরের ওই বাসিন্দা সোজা পুলিশের দ্বারস্থ হন। জোর কদমে শুরু হয় তদন্ত। তাতেই মেলে সন্ধান। অনলাইন হোটেল বুকিং সংস্থার অ্যাপ থেকে মেলে ঠিকানা। পুলিশ সূত্রে খবর, একই কায়দায় বহু মানুষের থেকে লোন নিয়ে প্রতারণা করেছেন অভিজিৎ। সেই টাকায় ঘুরে বেড়ান বিলাসবহুল হোটেলে।
ধৃতকে জেরা করে আর কোনো ব্যক্তির একইভাবে পকেট ফাঁকা করেছেন কিনা আর কোনো অন্য কায়দায় প্রতারণা করেছেন কিনা তা জানতে চাইছে পুলিশ। আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে। যখন বাজারে ঘুরছে অসত্য গুজব, তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য, স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন। খবর আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী বুলেটিনে।